নমস্কার। লেখক সৌম্য সাহা মানেই যে চেনা ভৌতিক অলৌকিক ছাঁচের বাইরের একটা গল্প, আশা করি সেটা এতদিনে আমাদের শ্রোতারা জেনে গেছেন। সে খাবার খেতে আসে ও জরাসন্ধের পর স্ক্যাটার থটসের মেঘে আবার রইল তাঁর লেখা গল্প। সে খাবার খেতে আসার মতো এই গল্পটিও তাঁর রচিত করঞ্জাক্ষ সিরিজের অন্তর্গত। তবে আজকের গল্প শুরু করার আগে একটা ছোট্ট কিন্তু জরুরি কথা সেরে নিই। এই গল্পে প্লট তৈরির প্রয়োজনে লেখক কালো বেড়াল সম্পর্কে কিছু কথা বলেছেন। না, তিনি কোনো মতেই কোনো কুসংস্কারকে সমর্থন করেননি এবং আমরাও তা করি না। প্রকৃতির সৃষ্ট কোনো প্রাণী অশুভ হতে পারে না, এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের শ্রোতা বন্ধুরাও তাই আশা করি আমাদের ওপর মনক্ষুণ্ণ হবেন না। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, গল্পটা কিন্তু প্রাপ্তমনস্কদের জন্য। আসুন এবার শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, সৌম্য সাহার লেখা ম্যাফ্রোগাটোফোবিয়া। পরবর্তী প্রোগ্রাম কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। এতে বর্ণিত সমস্ত রকম তথ্য ও ঘটনাবলী আমাদের কল্পনাপ্রসূত, বাস্তবের সাথে মিল খুঁজতে না যাওয়াই শ্রেয়। উফ, যাক, খুব লাকে বাড়ি ফিরে এসেছে সন্তু। এই সবেমাত্র শুরু হলো। মোবাইলটা ল্যাপটপের সাথে ডেটা কেবল দিয়ে জুড়ে বিছানায় গুটিসুটি মেরে বসল। আবহ সঙ্গীতের মূর্ছনা মস্তিষ্ক জুড়ে খেলা করছে এখন। আর একটু পরেই শোনা যাবে কাঙ্ক্ষিত কণ্ঠস্বর। হেডফোনের ভলিউম আরও একটু বাড়িয়ে দিল। হোক গে বিপদসীমার উপরে। এই রকম প্রোগ্রাম গমগমে সাউন্ডে না শুনলে ভালোই লাগে না। নমস্কার, আমি করঞ্জাক্ষ। কথা মতো আজ রাতে আমি চলে এসেছি আপনাদের আগাম সতর্কবার্তা দিতে। এখন যারা আজ প্রথম এসেছেন আমাদের এই রাত্রিকালীন আলোচনা চক্রে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা নিম্ন মধ্যবিত্ত ঘরানায় অভ্যস্ত, যাদের পৃথিবী সামান্য শহরতলির মধ্যে সীমাবদ্ধ, তাদের জীবনে মাঝে মাঝে আতঙ্ক নেমে আসে। না, কোনো প্রেতজনিপ্রাপ্ত অতৃপ্তি বা আসছে মাসে বর্ধিত ইলেকট্রিক বিলের পরিমাণ নয়। এরা আরও বিচিত্র, এমন কিছু যার জন্ম ব্রহ্মাণ্ডের অন্ধকারতম কুঠুরিতে। সেসব যে কি তা আমারও অজানা। কি বিশ্বাস হচ্ছে না? মাঝপথে উঠে পড়বেন ভাবছেন? ও কাজটি খবরদার করবেন না, কারণ আজ আমি যাদের কথা বলবো তারা ফিরিয়ে আনতে পারে রক্তাক্ত কিছু অতীত, আর সেই অতীতের শিকার হয়ে যেতে পারেন আপনিও। তাই আমার বিনীত অনুরোধ, পুরোটা শুনবেন। ইদানিং আমরা খবর পেয়েছি শহরতলি বা আধ শহরে এলাকার বিশেষ কিছু জায়গায় তার আবির্ভাব হয়। আধো অন্ধকারে অফিস ফিরতে ক্লান্ত কেউ অথবা ইতস্তত ঘুরে বেড়ানো ভ্যাগাবন্ড ওর শিকারে পরিণত হয়। সুতরাং আমার কথা যদি শোনেন, আমি বলবো রাতের বেলা জনহীন পথঘাট বা অন্ধকার গলি পরিহার করুন। কোথাও গেলে চেষ্টা করুন 2-3 জন মিলে একসাথে যাবার। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দারুণ ইন্টারেস্টিং একটা মুহূর্তে হঠাৎ সন্তুর মোবাইলটা বেজে উঠল। এতক্ষণ আর যে করঞ্জাক্ষর কণ্ঠস্বরে বুঁদ হয়েছিল সন্তু। কিন্তু ওই যে বলে, যদি যাও বঙ্গে কাঁঠাল যায় সঙ্গে, আর তাই হলো। কাঁঠাল রূপী ফোন চলে এলো। স্ক্রিনে জলজল করছে রিনির নাম। এই তো একটু আগেই ওর বাড়ি থেকেই গ্রুপ স্টাডি করে এলো সন্তু। এখন আবার কিসের সমস্যা? হ্যালো। এই সন্তু, তুই একটু ব্যাগটা খুলে দেখ তো। কেন, কি হয়েছে?
আরে তুই আমার ফিজিক্সের ক্লাস ওয়ার্ক কপিটা নিয়ে চলে গেছিস। হাঁদা, আমার কালকে ক্লাস আছে, ওটা তো লাগবে রে। সন্তু কথা বলতে বলতে ব্যাগ হাতড়ে ফিজিক্স খাতাটা বের করে দেখে, ঠিকই, রিনির বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোতে গিয়ে ভুল করে ওর খাতাটাই নিয়ে চলে এসেছে। এই হ্যালো রিনি, সরি রে, তোর খাতাটা আমি ভুল করে নিয়ে চলে এসেছি। কাল দিয়ে দেবো রে। কাল? কাল দিবি মানে? আরে মনে নেই, আজ তো তোদের সেকশনে ক্লাস হলো, আর কাল তো আমাদের, আর ফার্স্ট পিরিয়ডেই এসডিজি ম্যামের ক্লাস। আমার এখনো হোমওয়ার্ক হয়নি ভাই, রাতে বসে করব, এক্ষুনি দিয়ে যান আরে প্লিজ। সন্তুর মনে পড়ল স্কুল বিল্ডিং রেনোভেশনের জন্য অর্ধেক স্কুল ভেঙে ফেলা হয়েছে। ঘর সংখ্যা কমে যাওয়াতে 11-এর দুটো সেকশনের ক্লাস অল্টারনেট করে করানো হচ্ছে। আজ সন্তুদের ক্লাস হয়ে গেছে, কাল রিনিদের ক্লাস আছে, তার উপর আবার এসডিজির ক্লাস। উনি বেশ কড়া টিচার, একদিন হোমওয়ার্ক না পেলেই গার্জেন কল করেন। না, দোষ যখন সন্তুর, ওরই রিনির খাতাটা ফিরিয়ে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে রে, আমি এখনই বেরোচ্ছি। ওকে। ওপার থেকে ফোনটা কেটে গেল। রিনি, এই একটা মেয়ের সাথেই সন্তুর যত রাজ্যের বন্ধুত্ব। স্কুল বা কোচিংয়ের অন্যান্য ছেলেরা তো বটেই, এমনকি মেয়েরা ওকে এক প্রকার এড়িয়েই চলে, যেন ও ঘিনঘিনে কিছু একটা, ঠিক যেন একটা কেঁচো। তাই বলা যায় স্কুল ও কমন টিউশনগুলিতে রিনি ওর একমাত্র বন্ধু। ওর সাথেই পড়াশোনা, গ্রুপ স্টাডিজ, এমনকি পরীক্ষার আগে রিনির বাড়িতে রাত জেগে পড়াশোনা করার আছিলায় সারা রাত গল্প করে কাটানো পর্যন্ত। এই তো আজ যেমন সন্তুর বাবা মা বাড়ি ছিল না, দুপুর নাগাদ এক আত্মীয়দের বাড়ি গেছে, কাল আসবে। তাই স্কুল থেকে সোজা চলে গেছিল রিনির বাড়ি। ওখানেই সামান্য খাওয়া দাওয়া করে দুজনে মিলে হোমওয়ার্ক কমপ্লিট করার পর চাইনিজ চেকার্স খেলছিল। যাই হোক, সন্তু চটপট খাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। সাইকেলে করে চলে যাবে, কোনো অসুবিধা নেই। বেরোনোর সময় হেডফোনটা গলায় ঝুলিয়ে নিল। এখন সবেমাত্র শীতের আমেজ শুরু হয়েছে, যদিও তাতে বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টিতে কোনো বাধা পড়েনি। তাই কয়েকদিন ধরেই সকালবেলায় আবহাওয়া থমথমে থাকে, আর সন্ধে নামলেই বৃষ্টির আশঙ্কা দেখা যায়। এমনকি কদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় জল জমে আছে। সন্তু এখন ওয়াটার ট্যাঙ্কের পাশের শর্টকাট রাস্তাটা ধরল, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় আর কি। রাস্তাটা একটা গলি, যেটা কিছুটা গিয়েই আদি গঙ্গা নামে পরিচিত একটা মজে যাওয়া খালের পাশ দিয়ে সমান্তরালে চলে গেছে সোজা রবীন্দ্র কলোনির দিকে। ওখানেই রিনির বাড়ি। খালপাড়ের রাস্তাটা বেশ অন্ধকার, জায়গাটাও নাকি খুব একটা সুবিধের নয়, তবে তাতে সমস্যা নেই। সন্তু সাইকেলের সামনের হ্যান্ডেলে নতুন কেনা এলইডি লাইট লাগানো আছে, বেশ জোরেই আলো হয়। সন্ধে থেকেই আকাশের একটা মনমরা ভাব ছিল, কিন্তু এই অন্ধকার গলিতে হাওয়ার গুমট ভাব যেন আরো একটু বেশি ভারী হয়ে এসেছে। সন্তু এর আগে এই রাস্তা দিয়ে দু একবার মাত্র যাতায়াত করেছে, তাও দিনের বেলা। বাড়ির লোকজনও বারণ করে, কারণ আশেপাশে সেরকম বাড়িঘর নেই। খালপাড়ের কিছু অংশে সোঁদা ভূমির জন্য বড় বড় আধা জলজ গাছ জন্মেছে, সেখানে আবার সাপের ভয়ও আছে। লোকজনও বড় একটা দিক দিয়ে যাতায়াত করে না, বেশিরভাগ সময় সবাই একটু ঘুরে বড় রাস্তা দিয়ে যাওয়া আসা করে। কিন্তু আজ বড় রাস্তা দিয়ে গেলে সময় লাগবে বেশি। রেডিওয়ে করঞ্জাক্ষর প্রোগ্রাম পুরোটাই মিস হয়ে যাবে। এই প্রোগ্রামটা মিস করতে চায় না সন্তু। বেশ অভিনবত্ব আছে, সন্দেহ নেই। আর যে করঞ্জাক্ষ এমনভাবে গল্প সাজায়,
যেন মনে হয় সত্যি সত্যি সাধারণ মানুষের জীবনে অজানা আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে। এই আতঙ্ক কোনো ভৌতিক কিছু নয়, বরং আরো কমপ্লিকেটেড কিছু। আজকের টপিকটাও বেশ অন্যরকম ছিল। এমন একটা সত্তা যেটা একা পথচারীদের শিকারে পরিণত করে, আবার বিভীষিকাময় অতীত ফিরিয়ে আনে। কে জানে কিরকম, কেমনই বা দেখতে হয়। এরকম হাজারটা প্রশ্ন ভিড় করে আসে ওর মাথায়, পুরোটা না শুনলে বোঝা যাবে না। এইসব ভাবতে ভাবতে সন্তু একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। আচমকাই সাইকেলের এলইডি আলোর নীলাভ বৃত্তের মধ্যে দিয়ে একটা কালো রঙের প্রাণী বিদ্যুৎ বেগে রাস্তা পার করে চলে গেল। সন্তুর হাত কেঁপে উঠল। কোনো রকমে ব্যালেন্স বজায় রেখে সাইকেল থামালো। কি গেল ওটা? হ্যান্ডেলটা সামান্য ডান দিকে হেলাতেই রাস্তার পাশে ঝোপের মধ্যে বিড়ালটা চোখে পড়ল। কুচকুচে কালো বিড়াল শটান তাকিয়ে আছে সন্তুর দিকে। তীব্র আলো পড়াতে চোখের হলুদ মণি দুটো সরু হয়ে গেছে। সন্তু সাইকেলের বেল বাজাতেই বিড়ালটা একটা মিউ শব্দ করে ঝোপের আড়ালে মিলিয়ে গেল। কুসংস্কার শেখায় বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে পড়তে হয়। সন্তুও সেই শিক্ষা মনে প্রাণে মেনেই চলে। তার উপর আবার বিড়ালটা কালো, রীতিমতো অলক্ষণে ব্যাপার। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে 1, 2, 3 গুনল। হ্যাঁ, এবার যাওয়া যেতে পারে। সন্তু আর সাইকেলে উঠল না। ইট বের করা রাস্তা, চালাতেও অসুবিধে হচ্ছিল। তার বদলে হেডফোনের সদ্ব্যবহার করা যাক। সন্তু আবার রেডিও চালু করল। মোবাইলে 9:30 বাজে। কিছুটা মিস হলো। হ্যাঁ, ক্ষতি নেই। এই সময় সাধারণত অ্যাডভার্টাইজ হয়, তারপর আগে যতটুকু হয়েছে সেটা একবার রিক্যাপ করা হয়। ওটাই না হয় শোনা যাবে। ফ্রিকোয়েন্সিটা সেট করতেই একটা সদ্য প্রকাশিত বইয়ের বিজ্ঞাপন শোনা গেল। সেটা শেষ হতেই আবার পরিচিত আবহ সঙ্গীত এবং অবশেষে করুণ জাক্ষর কণ্ঠস্বর। ফিরে এলাম বিরতির পর। আজ আপনারা শুনছেন শহরতলির বিভীষিকার কথা। এরা হানা দেয় বিশেষ বিশেষ জনমানবহীন অন্ধকার জায়গায়, শিকার করে একাকী পথিকদের। এদের কোনো প্রকৃত রূপ নেই, তবে এরা নাকি এমন মানুষের রূপ ধারণ করতে পারে যারা জীবিত থাকাকালীন অন্তত 10টির বেশি খুন করেছে। কথাটা শোনা মাত্র সন্তু একটু থমকে গেল। হৃদস্পন্দনের গতি সামান্য বাড়ল কি? জীবিত থাকাকালীন তাদের চরিত্র, স্বভাব, মানসিকতা, এমনকি খুন করার পদ্ধতি যেমন ছিল ঠিক সেরকম বর্বরতা ফিরিয়ে আনতে সক্ষম এই এন্টিটি। কিন্তু এই আশ্চর্য বায়বীয় সত্তার দুটো দুর্বলতা আছে। প্রথম, এরা সাধারণত ভিকটিমের মন ও চিন্তা শক্তির উপর প্রভাব বিস্তার করে, নিজের দিকে আকৃষ্ট করে। তবে বায়বীয় দশায় এদের কর্মক্ষমতা অত্যন্ত ক্ষীণ হয়। সেজন্য বিশেষ উপায় কিছুক্ষণ, অন্তত 3 সেকেন্ডের জন্য ভিকটিমের চলৎ শক্তি রহিত করে দেয় বা ভিকটিমকে সম্পূর্ণ স্থির হয়ে যেতে বাধ্য করে। এই বিশেষ উপায়ের অন্যতম হল মানুষের চিরচারিত কুসংস্কার, কালো বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে পড়ার ঘটনা। তাই এদের জালে জড়িয়ে না পড়তে চাইলে ভিকটিমের উচিত বিড়াল রাস্তা কাটলে একদম কুসংস্কারের বশবর্তী না হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসা। এদের দ্বিতীয় দুর্বলতার কথা এবং কিভাবে পুরোপুরিভাবে এদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে শুনতে থাকুন আর যে করঞ্জাক্ষর সাথে। এ রাতের একমাত্র অপবিত্র কণ্ঠস্বর শোনার জন্য আপনাদের পুনরায় স্বাগত জানাই। আসলে জানেন তো, পৃথিবীতে কোনো কিছুই অপবিত্র হয় না। মানুষের মন যাকে অপবিত্র বলবে সেই অপবিত্র। ঠিক তেমনি ভয় বলে আদৌ কি কিছু আছে?
আমাদের মন যাকে বা যেই জিনিসকে ভয় পেয়ে আসছে সেটাই ভয়। যেমন বিভিন্ন ধরনের ফোবিয়া। পৃথিবীতে হেন জিনিস নেই যা নিয়ে কোনো ফোবিয়ার জন্ম হয়নি। অসংখ্য ফোবিয়ার নাম নথিভুক্ত করা আছে মনস্তাত্ত্বিকদের কাছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, স্বভাব যায় না মরলে। এই প্রবাদটি যদি সত্যি হয়, তবে কোনো জীবিত ব্যক্তির মৃত্যুর পর তার বায়বীয় দেহকে যদি কোনোভাবে আবার ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলা যায়, তার বেঁচে থাকাকালীন ভয়ের কারণ বা ফোবিয়াগুলো মৃত্যু পরবর্তী জীবনেও কি একই থাকবে? কারণ ভয়ও তো রাগ, দুঃখ, ভালোবাসার মতোই একটা অনুভূতি। ভাবতে থাকুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আজকের আলোচ্য অপসত্তার দ্বিতীয় দুর্বলতার বিবরণ। চিন্তা নেই, খুঁজে না পেলে আমিই জানিয়ে দেব। তবে তার আগে এক বিশেষ ফোবিয়ার কথা শোনাবো আপনাদের। কারণ জীবনের কোনো না কোনো সময়ে কম বেশি সবাই এই ফোবিয়ার শিকার হয়েছি। নাম ম্যাভ্রোগাটোফোবিয়া, অর্থাৎ কালো বিড়াল ও বিড়াল সংক্রান্ত কুসংস্কারের প্রতি ভয়। অমলবাবু এর ব্যতিক্রম নন। অফিস থেকে ফেরার পথে বেড়াল রাস্তা কাটাতে দিব্যি দাঁড়িয়ে পড়লেন আর জাগিয়ে তুললেন এক অপার্থিব বৈশাচিক ক্ষুধা। করঞ্জাক্ষ প্রথাগতভাবে একটা গল্প শোনানো শুরু করে দিল। কিন্তু আজ সেই গল্পের প্রতি সন্তু এক বিন্দু আকর্ষণ অনুভব করল না। পরপর অনেকগুলো প্রশ্ন তার মাথায় পিঁপড়ের শাড়ির মতো প্রবেশ করতে শুরু করেছে। কালো বিড়াল রাস্তা কাটলে যদি কুসংস্কারগ্রস্ত হয়ে কেউ দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ স্থির হয়ে যায়, তবেই এই অলৌকিক সত্তা ভিকটিমের মনের ওপর প্রভাব বিস্তার করে। কারণ সত্তাটির গতিবেগ সাধারণত ক্ষীণ। সন্তু একটু আগেই তো আলো আধারী গলিতে অন্তত 5 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিল, যেহেতু একটা বিড়াল রাস্তা পারাপার করছিল, আর বিড়ালটা ছিল কুচকুচে কালো। তবে কি ও কোনো বিপদের মধ্যে পড়তে চলেছে? সত্যি কি কেউ ওর পিছু নিয়েছে? সন্তু একবার পিছন ফিরে দেখল, না, কেউ নেই। ধুর, এসব ওর মনের ভুল। একটা গল্প শুনেই এতটা ভয় পেয়ে গেল। নিজের মনে খানিকটা হেসে ফেলল সন্তু। এই তো খালপাড়ের রাস্তা আর প্রায় শেষ। একটু ডান দিকে ঘুরলেই পুরনো বাড়িটা। আর কিছুক্ষণ আগের শোনা কথাগুলোর বাকি অংশটা মনে পড়তেই সন্তুর গলাটা শুকিয়ে এলো। তবে এরা নাকি এমন মানুষের রূপ ধারণ করতে পারে যারা জীবিত থাকাকালীন অন্তত 10টির বেশি খুন করেছে। একটু ডান দিকে ঘুরতেই খালপাড়ের বিখ্যাত কসাই বাড়ি। এই রাস্তাটা এড়িয়ে চলার একটা প্রচ্ছন্ন কারণও বটে এটি। লোকজন এই বাড়ির পাশ দিয়ে যাওয়া আসা করতে চায় না। খুব প্রয়োজনে দিনের বেলায় এইগুলি ব্যবহার করলেও রাতের বেলায় তো একেবারেই নয়। আজ থেকে অন্তত 10 বছর আগেও একটা আতঙ্কের কারণ ছিল। অবশ্য সেটা কোনো অলৌকিকের ভয় নয়। সমস্ত ভয়েরই কারণ ছিল একজন মানুষ, গণেশ মস্তান। পারিবারিক পেশা অনুযায়ী ও ছিল একজন কসাই। বাজারের ছোট বড় মাংসের দোকানগুলোয় ছাগলের মাংস চালান করত। এছাড়াও নিজের একটা বিশাল কসাইখানা ছিল। অন্তত 30টার কাছে ছাল ছাড়ানো পাঁঠার দেহ ঝোলানো থাকতো ষাঁড় বেঁধে। এমনকি শোনা যায় যাতে হিন্দু হলেও প্রয়োজনে গরুর মাংসও বিক্রি করতে দ্বিধা করত না গণেশ কসাই। আশেপাশের কয়েক ঘর বাঙালি এর প্রতিবাদ করেছিল বটে, কিন্তু তার ফল ভালো হয়নি। 2 সপ্তাহের মধ্যেই তাদের এই এলাকা ছেড়ে পালাতে হয়। যারা যারা প্রতিবাদ করেছিল তাদের প্রত্যেকের বাড়িতে নাকি প্রতিদিন একটা করে পশুর ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকত। সেই তালিকায় ছাগল, গরু থেকে শুরু করে কুকুর, বেড়াল প্রভৃতিও থাকত। এর পিছনে যে গণেশেরই হাত আছে সেটা বুঝতে কারোরই অসুবিধে হয়নি। তবে পুলিশ বা পৌরসভায় নালিশ করে কোনো লাভ হয়নি।
কারণ গণেশ ছিল সেই সময়কার একজন ক্ষমতাশালী নেতার ডান হাত। সবাই জানতো ভোটের আগে বেশ কিছু সন্ত্রাসমূলক কাজ, এমনকি বেশ কয়েকটা খুনও হয়েছে গণেশের হাত দিয়ে। সেসব থেকে মুক্তি পাওয়া অপরাধী এসব সামান্য অভিযোগে হাত করা পড়বে এ কথা ভাবাও হাস্যকর। তাছাড়া গণেশের চেহারাও ছিল বিশাল। কেউ কেউ ওকে দেখেছে এক কোপে পূর্ণবয়স্ক মোষের মাথা কেটে ফেলতে। ধীরে ধীরে গণেশের অসামাজিক কাজকর্মের জন্য কসাই বাড়ির আশেপাশের অর্থাৎ খালপাড়ের বসতি ক্ষীণ হতে শুরু করল। যারা যারা গণেশের রোষানলে ছিল তারা সবাই এলাকা ছাড়ল। তাদের ফেলে যাওয়া ঘর বাড়ি যা ছিল সবই আগ্রাসী পরগাছা ও জঙ্গুলে গাছে সবুজে ঢাকা পড়ল। যারা নিরুত্তাপ জীবন কাটাচ্ছিল তারাও বাড়ি বিক্রি করে একে একে সেখান থেকে চলে গেল, সবই গণেশ মস্তানের ভয়ে। ফাঁকা এলাকায় গণেশের কুখ্যাত কাজ আরও চরমে পৌঁছল। না, তবে বিভৎসতার এখানেই শেষ হয়নি। একবার দলীয় ঝামেলার সময় মাথায় মারাত্মক রকম চোট পায় গণেশ। বেশ কয়েক মাস মানসিক হাসপাতালেও কাটিয়েছিল। সেখান থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ কোনোদিনও সে হয়ে ওঠেনি। অসুস্থতার দরুন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ তার ক্রমশ কমতে থাকে, ফলে অবসাদ ও বিষণ্ণতা আচ্ছন্ন করে গণেশকে। ক্রমে ক্রমে সে পরিণত হয় একজন স্যাডিস্ট উন্মাদে। রোজ রাতে প্রিয় চপার নিয়ে চুপিসারে বেরিয়ে পড়তো বাড়ি থেকে শিকারের নেশায়। পরনে থাকত মধ্যযুগীয় কসাইদের মতো চামড়ার অ্যাপ্রন। প্রথম প্রথম অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়ানো ভিখারি বা ভ্যাগাবন্ডদের রক্তে খিদে মেটাত নৃশংস চপার। পরে এই উন্মাদের বর্বরতা আরও বৃদ্ধি পায়। এক রাত্রে নাকি পরপর 12টা খুন করেছিল। গণেশ কসাইয়ের নাম বদলে নতুন নাম হয় চপার গণেশ। গণেশ প্রতিটি খুন করত একটা বিশেষ পদ্ধতিতে। প্রথমে ভোঁতা কিছু দিয়ে মাথায় মেরে শিকারকে অজ্ঞান করত গণেশ। তারপর নিয়ে আসত ওর বিখ্যাত কসাইখানায়। সেখানে অত্যন্ত নৃশংসভাবে হতভাগ্যের গলা থেকে লম্বালম্বিভাবে তলপেট অব্দি চিরে দিত। তারপর সেই দেহ ফেলে আসত পাশের খালে। অবশ্য এসব তথ্য পুলিশ জানতে পারে গণেশের মৃত্যুর পর। চপার গণেশ ওরফে গণেশ কসাইয়ের মৃত্যুটাও বেশ ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে আজও। একদিন সকালে ওদের সাফাইওয়ালা কসাই ঘরের মেঝেতে কাটা পশুর টুকরো টুকরো দেহাবশেষের মধ্যে গণেশের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরনে কসাইদের মতো সেই চামড়ার অ্যাপ্রন, চোখ মুখ বিকৃত, আর গলার কাছে অনেকটা গেঁথে রয়েছে গণেশেরই প্রিয় অস্ত্র রক্তলোলুপ চপার। এই গল্প একটা আরবান লেজেন্ডের মতো ছড়িয়ে পড়েছিল আজ থেকে 10 বছর আগে। তখনও সন্তুরা এখানে আসেনি। ক্রমে ক্রমে গল্পের রেশ কমে আসলেও ভয়ের তীব্রতা কমেনি, বরঞ্চ যত সময় গেছে আরো বেড়েছে। গণেশের অপঘাতে মৃত্যুর পর কতকটা ভয় ও কুসংস্কারের বশে ওর পরিবারের লোকজন অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যায় অন্যত্র। কালের নিয়মে নৃশংসতার সাক্ষ্য বহন করে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকে প্রাচীন কসাই বাড়িটা। গণেশ কসাই জীবিত থাকাকালীন তো প্রচুর নরহত্যা করেছিল এবং তার মানসিকতা ছিল বেশ নৃশংস। এবার কি করঞ্চাক্ষর বর্ণনা অনুযায়ী ওই বর্বর এন্টিটি পুনরায় ফিরে আসবে তার পুরনো স্বভাব নিয়ে? ভাবতে ভাবতে সন্তুর ঘাড়ের রোম খাড়া হয়ে উঠল। এখন সন্তু দাঁড়িয়ে আছে সেই বাড়ির ভাঙা সদর দরজার সামনে। এখানে দাঁড়িয়ে থাকার কোনো কারণ নেই, কিন্তু তবু স্থানের মতো দাঁড়িয়ে আছে ও। জায়গাটা অন্ধকার।
পচা ঝোপঝাড়ের জলীয় বাষ্পের সাথে মিশেছে কোনো মৃত সাপদের পচন ধরা দুর্গন্ধ। একটু দূরেই ল্যাম্পপোস্টের হলুদ অথচ ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। সন্তুর এখনই উচিত ওই দিকে, মানে আলোর দিকে এগিয়ে যাওয়া। এই জায়গাটা ভালো নয়। হেডফোনে করঞ্জাক্ষর গলার আওয়াজ কমে আসছে। যান্ত্রিক ত্রুটি নাকি সন্তুর শ্রবণেন্দ্রিয় অন্য কিছু শোনার চেষ্টা করছে? ও কান থেকে হেডফোনটা নামিয়ে নিল। একটা হালকা শব্দ শোনা যাচ্ছে, একটা চাপা কুই কুই শব্দ। কুকুরের বাচ্চা বিপদে পড়লে যেরকম শব্দ করে অনেকটা সেই রকম। আশেপাশে কি তবে কুকুরের বাচ্চা আছে? কোথায়? সন্তুর বাঁদিকে একটা ঝোপঝাড়বর্তী নিচু মাটির ড্রেন আর খালের বিস্তীর্ণ স্যাঁতস্যাঁতে পানা ভূমি। জায়গায় জায়গায় বলরাস গাছের লম্বা উপস্থিতি। আর ডান দিকে কসাই বাড়ি। আর ওই কসাই বাড়ির ভিতর থেকেই আসছে আওয়াজটা। সন্তু সাইকেলের হ্যান্ডেল থেকে পোর্টেবল এলইডি লাইটটা খুলে হাতে নিল আর সন্মোহিতের মতো আপাং গাছের ঝাড় ভেঙে এগোতে থাকলো কসাই বাড়ির ভিতরে। ঢোকার রাস্তাটা বড় অদ্ভুত। যদিও রাস্তা বলতে যে জায়গায় আগাছা একটু পাতলা হয়ে এসেছে সেই সরু অংশটুকুই। দুধারে ক্ষয়িষ্ণু পাঁচিল দিয়ে ঘেরা অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো একটা গলি গিয়ে মিশেছে ঝোপঝাড়ে ঢাকা একটা খোলা জায়গায়। এত অব্দি এসে সন্তু থামল। ও ঠিক সামনে একটা ঘরের পাঁচিল। এখানে শব্দটা আরো পরিষ্কার। সেই সঙ্গে আরো একটা শব্দ কানে আসে সন্তুর। কাঠের ওপর ধারালো কিছু দিয়ে আঘাতের শব্দ। সন্তু আলোটা নিভিয়ে ফেলল। এক অজানা আশঙ্কা ওর উপর ভর করেছে। কানে বাজছে করঞ্জাক্ষর কয়েকটা কথা। জীবিত থাকাকালীন তাদের চরিত্র, স্বভাব, মানসিকতা, এমনকি খুন করার পদ্ধতি যেমন ছিল ঠিক সেরকম বর্বরতা ফিরিয়ে আনতে সক্ষম এই এন্টিটি। আচ্ছা, সন্তু পালিয়ে যাচ্ছে না কেন? খালি মনে হচ্ছে আর একটু এগুলি তো সব রহস্য ফাঁস হয়ে যাবে। যাওয়াই যাক না, হয়তো এই সবই তার মনের ভুল। ওই তো সামনে নাম না জানা গাছের ঝোপ সরালেই সব পরিষ্কার হয়ে যাবে। ও আরো খানিকটা এগিয়ে গিয়ে পাঁচিলের পাশের গাছটা সরিয়ে উঁকি দিল। রাতের আকাশের হালকা আভা এসে পড়ছে এখন। সেই মায়াবী আলোয় এক বিচিত্র সিলুয়েট ফুটে উঠল। এক উঁচু ধাপের ওপর পায়ে ভর দিয়ে বসে আছে এক ছায়া মূর্তি, সম্ভবত সন্তুর দিকে পিছন ফিরে। একবার করে ডান হাতে কি যেন তুলে ধরছে আর সজোরে নামিয়ে আনছে নিচে। প্রতিবার নামানোর পরেই বিচ্ছিরি খচাত করে একটা আওয়াজ হচ্ছে, আর তারপরেই ওই ছায়ামূর্তির সামনের দিকে কি যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এ নারকীয় দৃশ্যের রেখাচিত্র বার বার ফুটে উঠেছে সন্তুর মনে, কিন্তু কোনো মতেই সেটা সে চাক্ষুষ করতে চায় না। নাকি চায় সে? ওর মন আর নিজের আয়ত্তে নেই। সন্তু হাত বাড়িয়ে লাইটটা সামনের দিকে তুলে ধরল। তীব্র কৌতূহল ও ভয়ের মিশেলে আলোটা জ্বালিয়ে দেখতে ইচ্ছে করলো কে আছে ওর সামনে। আচমকাই একটা তীব্র সাপদ আর্তনাদের শব্দ পেল।
সামনের জমাট বাঁধা আধারে মূর্তি বাঁ হাতে একটা পশুর আকৃতির কিছু একটা তুলে ধরেছে। কি সেটা বোঝা যাচ্ছে না ঠিকই, তবে একটা তীব্র চিঁচি শব্দে অনুমান করা যায় মৃত্যু ভয়ে সেটা আর্তনাদ করছে। এরপর আবার সেই খচাত খচাত শব্দের পুনরাবৃত্তি হলো। ভেসে এলো এক মুমূর্ষু প্রাণীর যন্ত্রণাক্লিষ্ট কাতর গোয়ানি। তারপর মূর্তিটা সচল ডান হাত কিছু একটা তুলে নিয়ে ছুঁড়ে দিল শূন্যে, কিন্তু বেকায়দায় সেটা অন্ধকারে ডেলার মতো এসে পড়ল সন্তুরই গায়ের ওপর। চমকে গিয়ে সন্তু বোকার মতো হাতে ধরে থাকা আলো জ্বেলে ফেললো আর দেখার চেষ্টা করলো কি এসে পড়লো ওর গায়ে। সামনেই পড়ে আছে সেটা, একটা সদ্য কাটা পেঁচির মাথা নিষ্পলক চোখে তাকিয়ে আছে সন্তুর দিকে। রক্ত এখনো জমাট বাঁধেনি। সন্তুর বমি পেল। অনেকক্ষণ খাওয়া হয়নি, সামান্য আমলিক জল উঠে এলো গলা দিয়ে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে আলো ফেলল। সেই অতি প্রাকৃত মূর্তির চিহ্ন মাত্র নেই, কিন্তু তার নৃশংসতা ছড়িয়ে রয়েছে চারিদিকে। ঝোপ ঠেলে সামনের দিকে এগোতেই দেখতে পেল একটা সিমেন্টের নিচু ধাপ, তার উপর বসানো রয়েছে চওড়া চোঙাকৃতি কাঠের গুঁড়ি, যেমনটা ব্যবহার হয় কসাইখানায়। এলইডির জোরালো আলোয় দেখতে পেল কাঠের গুঁড়ির ওপরতলের ধারাগুলো ফালা ফালা হয়ে রয়েছে। স্পষ্ট বোঝা যায় ধারালো কিছু দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে ওটার ওপর, অথবা ওটার ওপর কিছু একটা রেখে সেটাকে আঘাত করা হয়েছে, কারণ টাটকা রক্তের ধারা এখনো গড়িয়ে পড়ছে সেটার গা দিয়ে। আর ঠিক সামনে কাঠের গুঁড়ির আড়ালে ওটা কি পড়ে রয়েছে। সন্তু একটু ঝুঁকে ভালো করে দেখল, একটা চতুষ্পদ প্রাণীর মৃতদেহ। ধূসর রোমে ঢাকা লম্বাটে শরীর, লম্বা রোমশ লেজ আছে, কিন্তু গলার কাছ থেকে কাটা। সেই বেজিটা একটু আগেই যা শরীর থেকে মাথাটা কেটে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই বিভৎস মূর্তিটা। না, এখানেই শেষ নয়। ওই বেজিটার শরীর ছাড়াও আরো অনেক পশুর ছিন্ন ভিন্ন শরীরের টুকরো ছড়িয়ে আছে সিমেন্টের বেদিটার ওপর। চাপচাপ রক্ত জমাট বেঁধে আছে জায়গায় জায়গায়, যেন কেউ অপরিচ্ছন্নভাবেই জবাই করেছে প্রাণীগুলোকে, দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে চতুর্দিকে। ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে কথাটা মাথায় আসতেই লোকমুখে শুনে আসা ঘটনার কথা চোখের সামনে ভেসে উঠল সন্তুর। যারা যারা গণেশের অপকর্মের প্রতিবাদ করেছিল তাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন একটা করে পশুর ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকত। সেই তালিকায় বিভিন্ন রকম হতভাগ্য চতুষ্পদ প্রাণী থাকত। রাতের অন্ধকারে গণেশ সেগুলো নিজের হাতে করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসত প্রতিবেশীদের বাড়িতে। গণেশের এই পৈশাচিক স্বভাব আবার ফিরিয়ে এনেছে করঞ্জাক্ষর শোনানো নামহীন সত্তা। সেই সঙ্গে ওর মনকেও আচ্ছন্ন করে টেনে এনেছে এই অপবিত্র জায়গায়। সন্তুর শরীরটা এক অদ্ভুত শীতলতায় কেঁপে উঠল। ওর ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে এই অভিশপ্ত রাতের সমাপ্তি এখানেই নয়। জীবিত থাকাকালীন উন্মাদ গণেশের প্রতি রাতের অভ্যাসের পুনরাবৃত্তি ঘটা এখনো বাকি আছে। সন্তু আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পথে নেমে এলো সিমেন্টের বেদিটা থেকে, ক্ষেপ্র হাতে জঙ্গল সরিয়ে দৌড়তে আরম্ভ করল। এখন ওর মন খানিকটা পাশ মুক্ত হয়েছে, শ্রবণ শক্তি আগের মতোই স্বাভাবিক। এবারও বেরিয়ে পড়বে এই নরক থেকে। ইংরেজি এল অক্ষরের মতো গলিটা ধরে দৌড়তে লাগলো, কিন্তু হঠাৎ কিছু একটা পায়ে লেগে মুখ থুবড়ে পড়ে গেল সন্তু।
থুতনির গাছটা আছড়ে পড়ল পাথরের জমির ওপর, আর সেই সঙ্গে সন্তুর কানে এলো একটা খলখল আওয়াজ। অত্যন্ত বাজেভাবে হাসছে কেউ। সন্তু খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো সামনে থেকে প্রেতের মতো ছড়িয়ে থাকা গাছগুলোয় আলো ফেলতে লাগলো। কই, কেউ তো নেই। তবে হাসির শব্দ আসছে কোথা থেকে? খুব কাছেই তো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি বোকা! আরে হেডফোনটাই তো ঝুলছে ওর গলায়। স্পিকার দিয়ে বেরিয়ে আসছে যান্ত্রিক অট্টহাসির শব্দ। ফুল ভলিউমে থাকার জন্য বেশ স্পষ্টই শোনা যাচ্ছে। এই হাসি যার, সেই চরিত্রের ভোকাল করঞ্জাক্ষই দিয়েছে মনে হয়। সেই জন্যই এত নিখুঁত ও ভয়ানকভাবে হয়ে উঠেছে সেটা। উঠে দাঁড়িয়ে হাত পায়ে ধুলো ঝেড়ে নিল সন্তু। থুতনির কাজটা জ্বালা করছে, হয়তো ছাল উঠে গিয়ে থাকবে। কিন্তু তার থেকেও বেশি জ্বালা করছে পায়ের কাজটা, বুড়ো আঙুলের ঠিক ওপরের দিকের চামড়াটায়। লাইটটা ছিটকে পড়েছিল খানিকটা দূরে। সন্তু সেটা তুলে নিয়ে পায়ের ওপর আলো ফেলল। আঙুলগুলোর ওপরের চামড়ায় একটা লম্বা কাটা দাগ। কোনো পাথরে হোঁচট খেলে তো এভাবে কাটে না। কিসে লাগলো তবে? পেছন ফিরে মাটি ঘেঁষে আলো ফেলতেই জায়গাটা চকচক করে উঠল। মাটির সঙ্গে প্রায় ৪৫ ডিগ্রি কোণ করে গাঁথা রয়েছে শিকার ধরার অমোঘ যন্ত্র। একটা ধারালো চপার, আর ওতেই পা লেগে পড়ে গিয়েছে সন্তু। ধাতব তীক্ষ্ণতায় আলো পড়ে দুঃস্বপ্নের মতো উজ্জ্বল হয়ে রয়েছে সেটা। সামনে ফিরে আলো ফেলতেই ওর কানের পাশ গরম হয়ে গেল। মধ্যযুগীয় কসাইদের মতো অ্যাপ্রন পরিহিত একটা লম্বা লোক দাঁড়িয়ে রয়েছে ওর সামনে। ফ্যাকাশে চামড়া, অনেকক্ষণ জলে নিমজ্জিত থাকলে ত্বকে যেরকম ভাঁজ খেলে যায় তেমনি হয়ে গেছে সারা মুখের চামড়াটা। ঘাড় বিভৎসভাবে একদিকে হেলে রয়েছে। বলা ভালো, গলার কাছটা বিভৎসভাবে কেটে ঝুলে রয়েছে। গণেশ কসাই, চোখে উন্মাদের মতো দৃষ্টি প্রকট, হাতে ধরা একটা ইট, ভোঁতা অস্ত্র যা দিয়ে ভিকটিমকে অজ্ঞান করত গণেশ। একটা ঘর ঘরে শব্দ বেরিয়ে এলো সামনে দাঁড়িয়ে থাকা বিভীষিকার কর্তিত গলা দিয়ে। তার সাথে সাথেই প্রবল আক্রোশে এসে ঝাঁপিয়ে পড়ল সন্তুর মাথা লক্ষ্য করে। প্রতিরোধ তৈরির আগেই চোখে অন্ধকার নেমে এলো সন্তুর। বেশ কিছুক্ষণ পর সন্তুর যখন জ্ঞান ফিরল, কপালের ব্যথাটা ততক্ষণে তীব্রতা হারিয়েছে। তার বদলে রক্তের জমাট বাঁধা প্রদাহ অনুভব করতে পারা যাচ্ছে। ঘুম ভাঙার পরের মুহূর্তের মতো এখনো ওর চোখের সামনের কোষগুলো সক্রিয় হয়নি, তবে ঘ্রাণেন্দ্রিয় পুরো মাত্রায় সচল। একটা মৃদু অথচ কটু গন্ধের উপস্থিতি বিদ্যমান। সন্তুর কয়েক সেকেন্ড সময় লাগলো নিজেকে সামলে নিতে। ধীরে ধীরে অন্ধকারে ওর চোখ অভিযোজিত হচ্ছে। একটা ঘর, হালকা লাল রঙের আলো জ্বলছে কোথাও। সন্তু একবার চোখ বন্ধ করে মাথা ঝাঁকাতে গিয়েই কপালে অনেকগুলো সূচ ফোটানোর যন্ত্রণা অনুভব করল। ব্যথার জায়গাটায় হাত দিয়ে দেখার জন্য ডান হাতটা নাড়াতে গিয়েই বুঝতে পারল দুটো হাতই কিছু একটা দিয়ে ওপর দিকে বাঁধা রয়েছে, আর শরীরটা ওয়াই আকারের মতো ঝুলে রয়েছে। বড় আঙুলের ডগায় শক্ত মেঝের আভাস। সন্তু জোরে হাতটা নাড়িয়ে দেখল, না, কোনোভাবেই হাতের বাঁধন খোলা সম্ভব নয়। তবে হাত নাড়ানোর ফলে ওর কনুইগুলো কিসে যেন ঠেকল। অন্ধকারময় রক্তিম আভায় সেগুলো দেখার চেষ্টা করতেই আটকে উঠল সন্তু। পরপর অনেকগুলো পশুর দেহ ঝুলছে ছাদের দিক থেকে।
যেমন করে ঝুলে থাকে কসাইয়ের দোকানে। এতক্ষণে পচা গন্ধের উৎস বোঝা গেল, পশু মাংসের গন্ধ। আতঙ্কে ওর গলার মাংসপেশিগুলো আঁকড়ে ধরেছে একে অপরকে। এক বিন্দু শব্দ বেরোচ্ছে না। ভোগ্য পশুর মতোই ওকে ঝুলিয়ে রাখা হয়েছে। এক্ষুনি যেন ওকে কেটে ফেলা হবে। এরকম করুণ মুহূর্তে ওর মনে পড়ে গেল কোনো এক বিদেশি লেখকের লেখায় পড়েছিল এইরকমই এক কসাই ঘরের বর্ণনা, যেখানে সার বেঁধে ঝোলানো থাকতো মানুষের উলঙ্গ দেহ। আজ ওর পরিণতি হতে চলেছে ঠিক সেই রকমই। গণেশ কসাইয়ের মডাস অপারেন্ডির বর্ণনাটা একবার মনে পড়ল। প্রথমে কোনোভাবে শিকারকে অজ্ঞান করত গণেশ, তারপর নিয়ে আসতো ওর বিখ্যাত কসাইখানায়। সেখানে অত্যন্ত নৃশংসভাবে হতভাগ্যের গলা থেকে লম্বালম্বিভাবে তলপেট অব্দি চিরে দিত। শরীর ঝাঁকিয়ে মরণ পাশ থেকে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো সন্তু। বদলে পেল শুধুই ব্যর্থতা। হে ঈশ্বর, কেন আজ ও শর্টকাট রাস্তা ধরে আসতে গেল? আর করুণযাক্ষ সাবধান বাণী কালো বেড়ালের রাস্তা কাটতে কেন দাঁড়ালো? বৃথা অলক্ষণ এড়ানোর জন্য চরম দুর্ভাগ্য বরণ করে নিতে হবে এবার। একটানা দেহ সঞ্চালনের পর খানিকটা যেন হাঁপিয়ে গেছে সন্তু। সারা ঘরময় ওর ক্লান্ত দীর্ঘ শ্বাস শোনা যাচ্ছে। না, শুধুমাত্র তাই নয়, আরো একটা শব্দ, কিচ কিচ শব্দ একটা শোনা যাচ্ছে। পোকা কোনো, ঝিঝির মতো। এখন আর কোনো নৈশব্দ বা জঙ্গলে পোকামাকড়ের ডাক সন্তুর ভালো লাগছে না। একটা যান্ত্রিক শব্দ দরকার। ওর ফোন ডান পকেটটা তো ভারী ভারী ঠেকছে, কিন্তু কেউ ফোন করেনি কেন? ওর দেরি দেখে তো রিনির ফোন করা উচিত। পরক্ষণেই মনে পড়ল ওর ফোনে এখনো হেডফোনটা গোঁজা রয়েছে। প্লাস্টিকের ইয়ারবাডগুলোর নড়াচড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে মেঝের ওপর। তাই ফোন আসলেও জোরে রিং শোনা যাবে না। এই দারুণ সময়ে অনেকের কথা ওর মাথায় এলো। মা বাবা, রিনি, স্কুলের করা শাসন, এসটিজির ক্লাস, এমনকি কোচিং সেন্টার, স্কুল ও পাড়ার বখাটে ছেলেগুলোর নিয়মিত টিটকিরিও এখন প্রাণবন্ত মনে হলো ওর কাছে। দুফোঁটা নোনতা স্বাদ ঠোঁটের কোণায় অনুভব করলো সন্তু। ওর নরম তুলতুলে গাল দিয়ে গড়িয়ে পড়ছে। একটানা কিচকিচ শব্দটা এখন জোরালো হয়েছে, ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। যেন একটা বিশাল বড় ঝিঝি পোকা নিজের ডানা খুঁজতে খুঁজতে ওর কাছে আসছে। নিজের কল্পনায় খানিকটা হেসেই ফেললো সন্তু। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ভয়ে? হ্যাঁ, ভয়ে। করুণযাক্ষ কি যেন বলেছিল, মানুষের মন যে জিনিসকে ভয় পায় সেটাই তার কাছে ভয়, আলাদা করে ভয় বলে কিছু নেই। আর তারপরেই বলেছিল, হ্যাঁ মনে পড়েছে, করুণযাক্ষ একটা প্রশ্ন করেছিল। কোনো জীবিত ব্যক্তির মৃত্যুর পর তার বায়বীয় দেহকে যদি কোনোভাবে আবার ইন্দ্রিয়গ্রাহ্য করে তোলা যায়, তার বেঁচে থাকাকালীন ভয়ের কারণ বা ফোবিয়াগুলো মৃত্যু পরবর্তী জীবনেও কি একই থাকবে? এই কথার মধ্যেই লুকিয়ে আছে অলৌকিক অপসত্তাটির প্রধান দুর্বলতা। গণেশের মৃত্যু হয়েছিল অপঘাতে, রহস্যজনকভাবে। কেউ ওর গলায় চপারের কোপ বসিয়ে দিয়েছিল। এমন কেউ যে গণেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ওর থেকে বেশি শক্তিশালী কেউ। হঠাৎ করে সন্তুর মাথায় আরো একটা সম্ভাবনা খেলে গেল। এমনও তো হতে পারে গণেশকে যে খুন করেছিল তাকে কোনো কারণে ভয় পেয়েছিল গণেশ। অর্থাৎ ওই রাতের ভিকটিমই ছিল গণেশের একমাত্র ফোবিয়া। আর করুণযাক্ষর কথা অনুযায়ী বহু বছর আগে মৃত গণেশের পাশবিক মানসিকতাকে জাগিয়ে তুলেছে অজানা সত্তাটি। তাতে যেমন গণেশের পুরনো স্বভাব, নৃশংসতা
এবং শয়তানি অভ্যাস জেগে উঠেছে। ঠিক তেমনি ওর যে জিনিসের প্রতি, বা বলা ভালো যার প্রতি ফোবিয়া, সেই ভয়টাও তো আবার জন্ম নিয়েছে। অর্থাৎ সত্তাটির প্রধান দুর্বলতা হলো যার শরীর ধারণ করতে সে সক্ষম হয়েছে তার জীবিত থাকাকালীন ভয়। সেই ভয়ের কারণটা উপস্থিত করতে পারলেই সত্তাটি নিষ্ক্রিয় হয়ে পড়বে। তবে সন্তু নিরুপায়। সে তো আর জানে না চপার গণেশের মতো উন্মাদ খুনি কিসে ভয় পেত। সন্তুর চিন্তায় সামান্য ব্যাঘাত ঘটল। আগের শোনা আওয়াজটা এখন এই ঘরের মধ্যে প্রবেশ করেছে। এতটাই স্পষ্ট যে সন্তু নিজের ভুল বুঝতে পারল। শব্দটা কোনো পোকা বা পতঙ্গের নয়, শব্দটা দুটো ধারালো জিনিস ক্রমাগত খুঁজতে থাকার শব্দ। মাংস কাটার আগে শেফ যেমন ছুরিতে ছুরিতে ঘষে, সেই রকম। সন্তু অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে দেখার চেষ্টা করল। চোখের রডকোষগুলো এখন বেশ সক্রিয়। সন্তুর সামনে 2 ফুট দূরে লেদার অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে গণেশ কসাইয়ের মৃতদেহ। 2 হাতে দুটো ধারালো চপার ঘষে চলেছে, আর তাতেই এই খিস খিস করে আওয়াজটা হয়ে চলেছে। সন্তু আর পারল না, জোরে চেঁচিয়ে উঠতে গেল, কিন্তু তার আগে এই সামনে দাঁড়িয়ে থাকা পিশাচ ওর মুখে নরম কিছু একটা গুঁজে দিল। কাঁচা মাংসের স্বাদ তাতে। এবার গণেশ কসাই সন্তুর মুখের কাছে নিঃশব্দে এগিয়ে এলো। এখনো অব্দি কোনো কথা বলেনি গণেশের অপবিত্র সত্তা। কারণটা স্পষ্ট হলো সন্তুর কাছে। গণেশের গলাটা বিচ্ছিরিভাবে কাটা, অর্থাৎ মৃত্যুর সময় যে অবস্থায় ছিল সেই দেহই পুনরুজ্জীবিত হয়েছে, আর তাতেই সম্ভবত নষ্ট হয়ে গেছে ওর ভোকাল কর্ড। কিন্তু নিঃশ্বাসে তো কোনো বাধা নেই। গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে সন্তু ওর সারা মুখে। এত কাছ থেকে কি দেখছে গণেশের প্রাণহীন চোখ? সন্তুর মুখ দেখে কি বোঝার চেষ্টা করছে ও? একপাশে কাত করা ঘাড়, ফ্যাকাশে কোঁচকানো চামড়া আর পাথরের মতো দুটো চোখ। কয়েক সেকেন্ড পর গণেশের ডান হাত উপরে উঠে এলো। ওর নিজস্ব ঘরানায় নিজের মতো করে রূপ দেবে ভিকটিমকে। তীক্ষ্ণ ধারালো মাংস কাটা ছুরি দিয়ে দীঘল ক্ষত এঁকে দেবে। সামনে চলতে থাকা শরীরে গলার কাছ থেকে তলপেট অবধি। কিন্তু তার আগে আবরণ মুক্ত করতে হবে শিকারকে। সন্তুর পরনে একটা উলের মোটা শার্ট। রিনির এটা। স্কুল ইউনিফর্ম ছেড়ে রিনিই বলেছিল পরে নিতে, নইলে বাড়ি ফেরার সময় ঠান্ডা লাগবে। সন্তুর গলার কাছটা কান্নার ধমকে ব্যথা করে উঠল। গণেশের বাঁ হাতটা উঠে এলো ওর শার্টের বোতামের কাছে। একটা একটা করে বোতাম খুলে ফেলছে শিকারী। সন্তু কাটা ছাগলের মতো তর পাচ্ছে, কিন্তু আর তোর কিছু করার নেই। শার্টটা খোলা হয়ে গেছে। সন্তুর বুকে ধারালো চপার বুলিয়ে পরখ করে নিচ্ছে কসাই গণেশ। নরম চামড়ার তলায় স্পঞ্জিন মেদের অস্তিত্ব। এবার গণেশের হাত উঠে এলো প্যান্টের বেল্ট খোলার জন্য। তলপেট অব্দি মুক্ত করতে হবে। উদ্দেশ্য সফল গণেশের। এবার আবরণের শেষটুকু নামিয়ে ফেলবে। ফুটে উঠবে যৌন চিহ্ন, ওর কেঁচোর মতো অস্পৃশ্য হয়ে বেঁচে থাকার অভিশাপের চিহ্ন। লজ্জায়, ঘৃণায়, ভয়ে চোখ বন্ধ করে নিল সন্তু। আর একটু পরে সব কিছু মুছে যাবে। তীব্র যন্ত্রণায় বরণ করে নিতে হবে। আসছে সপ্তাহে একটানা 3 দিন স্কুল ছুটি থাকবে। বৃহস্পতি, শুক্র, শনি। নতুন ঘর করা হচ্ছে। ছাত্রছাত্রী বেশি থাকলে কাজের অসুবিধা হয়, তাই ছুটি। এরাই সুযোগ।
শুক্রবার রিনি গিয়ে সন্তুর সাথে দেখা করে আসবে। কাছেই গ্রিনস্কেপ নার্সিংহোমে ভর্তি আছে। এখন অনেকটা সুস্থ, কাল নাকি কথাও বলেছে। তবে ঘুমের ঘরে বিড়বিড় করে কি যে বকে, খালি কালো বেড়াল আর গণেশ এই কথাগুলোই বারবার উচ্চারণ করছে। গণেশ কসাইয়ের নাম মনে পড়তেই রিনির বুকটা ঠান্ডা হয়ে যায়। অনেক শুনেছে ওর গল্প, খুনের গল্প, পাগল হয়ে যাওয়ার গল্প, একটানে বুক থেকে পেট অব্দি চিরে দেওয়ার গল্প। অবশ্য সবটাই শুনেছে কাজের মাসির কাছে। মা অথবা বাবা কেউই এই ব্যাপারে ওর সামনে আলোচনা করে না। এই তো আজই কাকিমা মানে সন্তুর মা এসেছিল ওদের বাড়ি, আর অমনি রিনিকে ওর মা ঘরে চলে যেতে বলল। কিন্তু পাশের ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে রিনি সবটা শুনল। যেদিন সন্তুকে ফোন করে খাতা ফেরত দিতে বলল, ওই দিন থেকেই নিখোঁজ হয় সন্তু। ওর বাবা মা আত্মীয়দের বাড়ি থেকে ফেরে পরের দিন। শুরু হয় সন্তুকে খোঁজা। রিনির কাছ থেকেই জানতে পারে সন্তু রাতের বেলা বেরিয়েছিল ওর বাড়ি খাতা ফেরত দিতে। ফলে তল্লাশির পরিধি ছোট হয়ে আসে, আর বিকেলের মধ্যেই খুঁজে পাওয়া যায় সন্তুকে। গণেশের পুরনো ভাঙাচোরা কসাই ঘরেতে মেঝের ওপর অজ্ঞান অবস্থায়। মুখের মধ্যে ঢোকানো ছিল একদলা মাংস, আর সারা শরীরেও ছড়িয়েছিল ছিটে ফোটা রক্ত মাংসের টুকরো। এমনকি চারপাশেও ছড়িয়েছিল চাপচাপ রক্ত, মাংসের ডেলা, আর একটা ছিঁড়ে টুকরো হয়ে যাওয়া চামড়া তৈরি পোশাক জাতীয় কিছু। যেন একটা মানুষ আচমকাই ফেটে গেছে, আর তার দেহাবশেষ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এখন সন্তু কেন ওই কসাই ঘরে গিয়েছিল তা নিয়ে অনেক চর্চা হয়েছে এলাকায়। কেউ বলে ভূতের কাজ, তো কেউ বলে নেশা করতে, অনেকে আবার যৌনতা সম্বন্ধীয় ইঙ্গিত দিয়েছে। যাকে খুঁজে পাওয়ার পর ওকে নার্সিংহোমে ভর্তি করা হয়। ডাক্তারদের ধারণা অনুযায়ী কোনো কিছুতে মারাত্মক রকমের ভয় পেয়েছে ও। সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিয়েছেন তারা। কিন্তু অত মাংসল টুকরো কি করে এলো সন্তোষ সারা গায়ে, সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। জ্ঞান ফেরার পর সন্তু বিশেষ কিছু বলতেও পারেনি, আর ডাক্তাররাও জোর করতে বারণ করেছে। এর বেশি শোনা হয়নি রিনির। কাজের মাসি চলে আসতেই ওর কাছে ছুটে চলে যায় রিনি। প্রতিদিনের মতো এই দুজনের খবর আদান প্রদান শুরু হয়। হ্যাঁ রে রিনি, এই তোর ওই হিজড়া বন্ধুটারে নাকি গণেশ কসাইয়ের ওখানে পাওয়া গেছে। আহ মাসি, বলছি না সন্তুকে ওরকম বলবে না। ও তো একজন মানুষ, ওরও তো নাম আছে, সন্তর চট্টোপাধ্যায়। তুমি ওর নাম ধরেই ডাকবে, ওরকম বলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা তো। তোর যে ওর প্রতি কি এত পীড়িত আমি বুঝি না। আচ্ছা ও ও কেন দিকে গেছিল বলতো? কেন? আরে ওকে একটা খাতা ফেরত দিতে বলেছিলাম। ওই কসাইখানার পাশের রাস্তা দিয়ে আসছিল রাতের বেলা। তারপর কি হয়েছে কিচ্ছু জানে না, কেউ জানে না, ইভেন ও বলতে পারছে না। বাবা, সাহস তো বলি হারি। ওই ওই মানে ওই তোর ওই সন্তুর ওই রকম অলক্ষণে জায়গা দিয়ে কেউ আসে? বাবা রে, আমারই গায়ে কাঁটা দিচ্ছে। এরপর কিছুক্ষণ চুপচাপ দুজনেই। দুপুরের এটো বাসনগুলো মাজতে মাজতে পূর্ণিমা মাসি বলে, এই এই জানিস রিনু, একটা কথা। কি গো? বল। এ কাউরে বলবি না তো? সন্তুরেও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ প্রমিস, বলবো না, বলো এবার। যথাসম্ভব নিচু গলায় পূর্ণিমা বলতে লাগলো, জানিস আমার বাবা ওই গণেশ কসাইখানায় কাজ করত, ওই সাফাইওয়ালার কাজ করত, ওইখানেই থাকতো তখন। বাবা একটা কথা জানতো গণেশের ব্যাপারে। কি?
কি কথা? গণেশ জমরেও ভয় পায় না। এমনকি ওই একবার পুলিশের একটা অফিসারকে ওই কেটে টুকরো করে ফেলে রেখেছিল পাশের খালে। হ্যাঁ রে, কিন্তু একটা ব্যাপারে গণেশ মারাত্মক ভয় পেত। কি জানিস? হিজড়াদের খুব ভয় পেত গণেশ। হ্যাঁ রে, এমনিতে ওর মাথা যখন ভালো ছিল তখন হিজড়েদের দেখলেই একটু হলেও সিঁটিয়ে যেত। তবে পাগল হয়ে যাওয়ার পর এই ভয় আরো চরমে পৌঁছায়। ও যেদিন খুন হয় সেদিন ফুটপাত থেকে চাদর মুড়ি দেওয়া অবস্থায় কারে যেন তুলে এনেছিল ওর কসাইখানায়। আমার বাবা সব দেখেছিল, ওই আড়ালে থেকে দেখেছিল আর কি। গণেশ ওই দিন শিকারকে ঠিক কাবু করতে পারেনি। আগেই ওই লোকটার জ্ঞান ফিরে আসে। সে চাদর ফেলে উঠে দাঁড়াতেই কেন্নর মতো গুটিয়ে যায় গণেশ। হ্যাঁ রে, সারে রাতের অন্ধকারে অজ্ঞান করে তুলে এনেছিল সে একটা আইলো দিদি ছিল। এরপর বাবা শোষককে দেখেছিল ওই হিজড়িটা গণেশের চপার দিয়েই ওর গলায় কোপ বসিয়ে দেয়, দিয়ে পালিয়ে যায়। রিনি এক নিঃশ্বাসে শুনে গেল সবটা। কি একটা বলতে যাচ্ছিল, তার আগে এই মায়ের গলা শুনতে পেল। ওকে ডাকছে। তাড়াতাড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার আগে পূর্ণিমা মাসিকে বলে যায়, জানো মাসি, কসাই গণেশের এই ভয়টাকে কি বলে? কি রে, কি বলে রে? এটাকে বলে ট্রান্সফোবিয়া, মানে তৃতীয় লিঙ্গের প্রতি ভয়। শেষ হলো আমাদের আজকের গল্প, সৌম্য সাহার লেখা ম্যাফ্রোগাটোফোবিয়া। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব, পর্ব পরিচালনা এবং করুণজাক্ষর চরিত্রে সৌভিক, শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে সুমঞ্জয়, সন্তুর চরিত্রে সায়ন্তন, রিনির চরিত্রে তৃষা, পূর্ণিমা মাসির চরিত্রে অর্পিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ফ্রিকি ফ্রাইডেজ চ্যানেলের পক্ষ থেকে সায়ন্তন ও তৃষাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্যও আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সেই। আমাদের আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড।